করলে তোমরা করবে, আমাদের কিছু না। আচ্ছা, আজকে যে কথাটা আবারও বলি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম ওরিয়েন্টেড প্রশ্ন জিজ্ঞেস করা হবে ভাইভায়, এটা মাথায় রাখবা। প্র্যাকটিক্যাল এবং প্রবলেম ওরিয়েন্টেড। এখন যে আমরা বলবো বলেই যাব হোয়াট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এটা নাও হতে পারে, বরং আমরা বলবো যে একটা বাচ্চা, তোমাকে লেবার ওয়ার্ড থেকে কল করা হলো, একটা বেবি ডেলিভারি হবে, বেবি ইজ হ্যাভিং ফিটাল ডিস্ট্রেস, হাউ উইল ইউ ম্যানেজ। এই কথাটা বলে তখন তো তোমাকে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার ক্রাইটেরিয়া গুলো মাথায় রাখতে হবে, ডেফিনিশন মাথায় রাখতে হবে, স্টেপস অফ ম্যানেজমেন্ট মাথায় রাখতে হবে। ওরিয়েন্টেড প্রশ্ন আসবে, প্রবলেম ওরিয়েন্টেড প্রশ্ন রিটেনে যেমন আসবে তেমনি আমরা ভাইভাতেও ধরবো, এই কথাটা একটু মাথায় রাখবা। দেখবা সরাসরি খালি এটা কি বলো, এটা কি বলো, কজেস অফ কনভালশন বলো, এটা না বলে কনভালশনের প্রবলেম দিব আমরা। ওই জিনিসগুলো এখন কিন্তু বেশি করা হয়, আর এক্সটার্নাল তো চাইবেই তোমাদেরকে বাজায় দেখতে যে শাহিন আপা কতটুকু পড়াইছে একটু দেখি। আচ্ছা, আজকে আমাকে পড়ানো কথা হচ্ছে সেপসিস, অ্যাসফিক্সিয়া, পেরিনেটাল, নিওনেটাল, নিওনেটাল সিজার, সেপসিস, অ্যাসফিক্সিয়া। আচ্ছা, যতটুকু পারি দেখি। আচ্ছা, আমরা প্রথমে আজকে একটুখানি একটা একটা রিভিশন দেওয়ার মতো হবে, সেটা হলো প্রথমে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া যাই। আবারও বলে রাখি, আগেও ক্লাসগুলোতে বলছি যে আমরা নিওনেটোলজিতে কোন কোন টপিক গুলো, আমি তোমাদেরকে আমি পুরোটুকু কিভাবে আসতে পারি, আমাকে এক কোনায় দেখাচ্ছে, পুরো স্ক্রিনে আমি কিভাবে আসতে পারি বলো তো, রাস্তা জানো কেউ? আমি যেমন জুমে সহজ, এটা গুগল মিট আমার কাছে কঠিন কঠিন লাগে। ম্যাম আমরা তো সব স্ক্রিনেই আপনাকে ম্যাম আমরা দেখতে ফুল পাচ্ছি। স্ক্রিনই দেখতে পাচ্ছি ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলছি নিউনেটোলজি থেকে আমরা মোটামুটি 5টা টপিক, 5টা বা 5:30, 4টা 4:30 টপিক আসলে আমাদের, 4 ডিজিজ আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, দ্বিতীয়টা হচ্ছে নিউনেটাল সেপসিস, 3 নম্বর হচ্ছে প্রিটার্ম লোবার থ্রেট, 4 নম্বর হচ্ছে নিউনেটাল জন্ডিস, আর 4.5 নম্বরটা হচ্ছে নিউনেটাল কনভালশন বা নিউনেটাল সিজার। তাহলে আমাদেরকে কয়েকটা টপিক, কয়টা ডিজিজ মাথায় রাখতে হবে, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, নিউনেটাল সেপসিস, প্রিটার্ম লোবার থ্রেট, নিউনেটাল জন্ডিস, আর অর্ধেক মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিউনেটাল কনভালশন। পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার কথাটা যখন আসছে, রিটেনে কি ধরনের প্রশ্ন আসে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া থেকে? আমি দেখি যে ধরো এখন তো মে আর নভেম্বরে পরীক্ষা হয়, জানুয়ারি জানুয়ারি জুলাইতে যখন পরীক্ষা হতো তখন জানুয়ারিতে পেরেন্টাল অ্যাসফিক্সিয়া আসলে নভেম্বরে আসতো না, বা নভেম্বরে না আসলে আবার জানুয়ারিতে আসতো। এভরি অল্টারনেট পরীক্ষায় পেরেন্টাল অ্যাসফিক্সিয়া আসবেই, পেরেন্টাল অ্যাসফিক্সিয়াটা ভাইভাতেও ধরা হবে। তো প্রবলেম আকারে যদি আসে পেরেন্টাল অ্যাসফিক্সিয়া, তাহলে the baby did not cry immediately after birth, এই কথাটা আসতে পারে। baby, you were called to attend a delivery in the labor room and the baby did not cry immediately after birth, এই কথাটা আসতে পারে। অথবা আসতে পারে you are called to attend a labor, the baby is in fetal distress, না বেবি এখনো মার গর্ভে ফিটাল ডিস্ট্রেসে আছে, তার মানে যে বেবিটা বের হবে সেটা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বের হবে। The baby will born with perinatal asphyxia, and প্রশ্ন থাকবে what are the criteria of perinatal asphyxia, তার মানে ডেফিনিশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটুখানি। বা ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতে পারে এই কথাটাই যে তুমি ডেলিভারি অ্যাটেন্ড করতে গেছো, বেবি কাঁদছে না, তুমি কি করবা, হাউ উইল ইউ ম্যানেজ। অথবা আসতে পারে হোয়াট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। তাহলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার ডেফিনিশন কিন্তু তোমরা জানো, ইট ইজ দ্য কম্বিনেশন অফ hypoxia, hypercarbia, metabolic acidosis, and which is manifested by inability to establish continuous respiration. এই ডেফিনিশনটা যে বলতে পারবে সে তো 70% মার্কস পাবে, আর যে বলতে পারবে না সে যদি অন্তত এতটুকু বলে inability to establish continuous respiration immediately after birth, এটাও আমরা নিব। ঠিক আছে, তাহলে ডেফিনেশন চলে গেল। এখন ক্রাইটেরিয়া গুলো কি কি দেখবো, কোন 4টা জিনিস আমরা দেখবো
to define a baby as having perinatal asphyxia. The criteria গুলো কি? The baby will not have absence of spontaneous respiration. তারপরে হচ্ছে কালার থাকবে পেইল অথবা ব্লু, তার মানে সায়ানোস, পেইল অথবা সায়ানোস থাকবে। আর বেবির হার্ট রেট থাকবে লেস দেন 100, এবং বেবির অ্যাক্টিভিটি থাকবে ভেরি পুয়ার অর নো অ্যাক্টিভিটি, কিচ্ছু নাই, লেম, নরম হয়ে আছে একদম। তাহলে 4টা ক্রাইটেরিয়া: অ্যাবসেন্স অফ রেসপিরেশন, হার্ট রেট লেস দেন 100, তারপরে হচ্ছে কালার পেল অর ব্লু, আর অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট, দের ইজ নো অ্যাক্টিভিটি, হাইপোটনিক, নো অ্যাক্টিভিটি। তাহলে আমরা হোয়াট ইজ পেরেন্টাল অ্যাসফিক্সিয়া জানলাম, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ পেরেন্টাল অ্যাসফিক্সিয়া জানলাম। এখন কথা হচ্ছে কি কারণে পেরেন্টাল অ্যাসফিক্সিয়া হতে পারে। এটা আসলে গাইনিতেও পড়ছো, তারপরে হচ্ছে আমরা ক্লাসে পড়াইছি, আর এগুলো একেবারে পুরোপুরি থিওরি, ক্লাসে রিভিশন করার কোনো দরকার নাই। প্রলং লেবার, maternal shortages, cephalopelvic disproportion, injudicious use of oxytocin, এগুলা পারবা। ম্যাটারনাল শক ইত্যাদি, এগুলো তোমরা নিজেরা পড়ে ফেল। ম্যাটারনাল প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, সিভিয়ার এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, এগুলো নিজেরা পড়ে ফেলবা। কজেস অফ পেরেন্টাল অ্যাসফিক্সিয়া হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস অফ পেরেন্টাল অ্যাসফিক্সিয়া। এই কথাটা যখনই তোমাকে জিজ্ঞেস করা হবে, ডোন্ট ফরগেট টু আনসার যে উই হ্যাভ টু বি প্রিপেয়ার, উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ। যে ম্যানেজ করবে, তুমি যে ডাক্তার, তোমার নিজেকে কিন্তু আগে প্রিপেয়ার্ড হতে হবে যে আমি কি কি করব, আমার নিজেকে রেডি করা। তাহলে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু ম্যানেজ এ বেবি উইথ পেরেন্টাল অ্যাসফিক্সিয়া, সেটাও কিন্তু আমরা ক্লাসে বলছি। এটা তোমাদেরও কিছু কিছু হলেও মনে আছে। সেটা হচ্ছে আমরা একটা ওয়েল লাইট এবং ওয়ার্ম, ওয়েল লিট এবং একটা ওয়ার্ম স্পেস আমরা চাইবো, যেখানে বেবিটাকে আমরা রিসাসিটেট করতে পারবো। একটা ক্লিন সারফেস চাইবো, একটা ওয়ার্ম সারফেস চাইবো, যেখানে একটা হিট সোর্স থাকবে, লাইট থাকবে, একটা সারফেস ফার্ম থাকবে। এখন ফোমের বেডের উপরে রেখে কিন্তু আমরা বাচ্চাকে রিসাসিটেট করতে পারবো না, একটা ফার্ম সারফেস থাকবে। তারপরে হচ্ছে আমি আমার কি অ্যাসেপ্টিক প্রিকশন লাগবে, গ্লাভস পরবো আমি, আমার অ্যাসিস্ট্যান্ট একজন রেডি থাকতে হবে, দরকার লাগলে যেন আমাকে হেল্প করে। তারপরে এগুলো তোমরা সব জানো যে আমরা একটা অক্সিজেন 100% অক্সিজেন সোর্স রাখবো, তারপর আমরা একটা সাকার মেশিন রাখবো। যদি এটা হসপিটাল হয়ে থাকে তাহলে আমি ইলেকট্রিক সাকার, ওয়াল সাকার মেশিন যেটা আমাদের এনামে আছে ওইটা, অথবা যদি আমার ওইরকম অবস্থা, যদি আমি গ্রামে থাকি বা একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে, তাহলে দেখা যাবে যে আমি বাল্ব সাকার ব্যবহার করে বাবুরে আরো এটা ক্লিন করতে হবে, এগুলো লাগবে। আমাকে একটা ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন দেবার জন্য একটা আম্বু ব্যাগ লাগবে, স্টেথোস্কোপ লাগবে, আমার একটা ঘড়ি লাগবে স্টপ ওয়াচ দেখার জন্য আমি কতটুকু সময় নিচ্ছি, আমি বেশি দেরি করে ফেলছি কিনা, এটা লাগবে। বেবিকে মোছার জন্য, র্যাপ করার জন্য, ঘাড়ের নিচে রোল করে দেওয়ার জন্য 3 পিস ওয়ার্ম কটন স্টেরাইল ক্লথ লাগবে। কটন না হোক, স্টেরাইল হতে হবে এবং সেটা ওয়ার্ম, মানে ভালো টেক্সচারের একটা কাপড় হতে হবে। বেবির আম্বিলিকাল কর্ডটা কাটার জন্য 2টা কর্ড সিজার লাগবে এবং 2টা কর্ড ক্ল্যাম্প লাগবে। তারপরে হচ্ছে আমাদেরকে কিছু মেডিসিনস আমার রেডি রাখতে হবে, সেগুলো জানো তোমরা। অ্যাড্রেনালিনের কথা বলি, অ্যাড্রেনালিনটা আমরা 1 অ্যাম্পুল অ্যাড্রেনালিন 9 ml স্যালাইনের সাথে, আমরা 10 ml এর একটা সিরিঞ্জ নেই, 10 ml এর সিরিঞ্জে একটা অ্যাড্রেনালিনের অ্যাম্পুলে 1 ml অ্যাড্রেনালিন থাকে, তার সাথে আমরা 9 ml নর্মাল স্যালাইন মিলাই। এইবার সেটা তখন 10 টাইমস ডাইলুশন হয়ে যায়। 10 ml এ 10 ml সলিউশনে নর্মাল স্যালাইনে 1 অ্যাম্পুল অ্যাড্রেনালিন থাকে। নর্মাল যে ইনজেকশন অ্যাড্রেনালিন 1 অ্যাম্পুল আমরা হাতে নেই, সেটাতে 1 in 1000 ডাইলুশনে অ্যাড্রেনালিন থাকে। এত ঘন ডাইলুশনে বাচ্চাদেরকে ইউজ করা যায় না, তখন আমরা যেহেতু 10 টাইমস ডাইলুশন করে ফেলি, তখন সেটা হয় 1 in 10,000 ডাইলুশন। সেটা আমরা যদি আইভি দেই তাহলে 0.1 ml দেই, কখনো কখনো উই ক্যান গিভ অ্যাজ হাই অ্যাজ
0.1 to 1 ml পার কেজি করে আমরা তাকে আইভি দিতে পারি অবস্থা বুঝে ব্যবস্থা। আমরা অ্যাড্রেনালিন ইনজেকশন রাখবো, আমরা একটা আম্বিলিক্যাল ক্যাথেটার হাতে রাখবো, আমরা একটা সোডিয়াম বাইকার্বনেট রাখবো, আমরা একটা নর্মাল স্যালাইন রাখবো, আমরা একটা স্যালাইন সেট রাখবো। মানে বাচ্চাটা যদি দেখি যে শকে ইমপ্রুভ করছে না, তখন তাকে অনেক সময় আমরা চট করে আম্বিলিক্যাল ক্যাথেটার করে একটু নর্মাল স্যালাইন ভলিউম এক্সপান্ডার হিসেবে নর্মাল স্যালাইন দিয়ে দিই। ওগুলো আমরা রাখবো। 1 মিনিট একটু ধরো একটু। ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে আমরা কি প্রিপারেশন নিব, আমরা কি কি প্রিপারেশন নিব এটা আমরা রেডি করে ফেললাম। ভাইবা বোর্ডে একটু যদি তুমি আমাদেরকে ধরো বলতে শুরু করলা যে ম্যাডাম উই হ্যাভ টু গেট প্রিপেয়ার আওয়ারসেলফ বাই অ্যারেঞ্জিং সার্টেন থিংস, এই কথাগুলো লাইক লুম, হিট সোর্স, লাইট সোর্স, এগুলো বলতে শুরু করলেই আমরা বুঝে যাব যে তুমি মোটামুটি জানো ব্যাপারটা। আচ্ছা গেল, তারপরে হচ্ছে স্টেপস অফ রিসাসিটেশন। আমি আর বলতে চাই না, তোমরা অনেক অনেক জানো। স্টেপস অফ রিসাসিটেশন আমরা দুই ভাবে ডেসক্রাইব করি। যদি তোমাকে হেল্পিং বেবিজ ব্রিথের কথা বলে যে তুমি কি হেল্পিং বেবিজ ব্রিথ সম্পর্কে জানো, তাহলে ওই যে আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে ফ্লো চার্টটা আছে, আমি তোমাদেরকে ক্লাসেও দেখাইছি যে বেবিকে তাড়াতাড়ি বের করার পরে দুই ক্ষেত্রেই আসলে একই রকম। যেটা আমরা বইয়ে পড়ি, যেটা হচ্ছে তোমার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা নিউবর্ন রিসাসিটেশন প্রোটোকল, যেটা সেটা হচ্ছে সেটাই মেইনলি আমরা টারশিয়ারি কেয়ারে ফলো করি। আর হেল্পিং বেবিজ ব্রেথ হচ্ছে যেখানে মানে লিমিটেড ফ্যাসিলিটিস বা হোম ডেলিভারি হলে আমরা হেল্পিং বেবিজ ব্রেথ। হেল্পিং বেবিজ ব্রিদেও একই রকম কথা, ড্রাই করতে হবে, র্যাপ করতে হবে। বেবিকে যেটা করা হয় যে মার পেটের উপরে দিয়ে দেওয়া হয়, ওখানে তো আর হিট সোর্স নাই, বেবিকে মার পেটের উপর দিয়ে মুছে বেবির মুখটা একটু এয়ারওয়েটা ক্লিন করে দিয়ে যদি দেখা যায় বেবি কাঁপছে, তাহলে ব্রেস্টে অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়া হবে আম্বিলিক্যাল কর্ডটা কেটে ক্ল্যাম্প করে। আর যদি খারাপ হয় তাহলে যেটা করতে হবে যে তুমি যে ড্রাই করলা, র্যাপ করলা, পজিশনিং করলা, এয়ারওয়ে ক্লিন করলা, স্টিমুলেশন দিলা বাই ম্যাসেজিং দ্য ব্যাক, তারপরে যখন বাচ্চা কাঁদছে না, তখন ওই নিউবর্ন রিসাসিটেশন প্রোটোকল যেটা টারশিয়ারি কেয়ারের মতনই হেল্পিং বেবিজ ব্রেডেও যেটা বলে যে তুমি ঠিক আছে, এবার মার কাছ থেকে বেবিটাকে নিয়ে এসে তুমি নিউট্রাল পজিশন করে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন স্টার্ট করো। এই যে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন স্টার্ট করাটা, এটা 1 মিনিটের মধ্যে করতে হবে। এই জিনিসটাই কিন্তু ওই আমরা যেটা টারশিয়ারি কেয়ারে করি, রেগুলার যেটা প্রোটোকল সেটাতেও আছে। এই ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন পর্যন্তই হচ্ছে হেল্পিং বেবিজ ব্রিদের সীমারেখা বা লিমিট আর কি বলবো। ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন করতে করতে বলা হয়েছে যদি বাচ্চা স্পন্টেনিয়াস রেসপিরেশন এস্টাবলিশ না করে, তাহলে বাচ্চাকে একটা হসপিটাল কেয়ারে নিয়ে আসো। এইটুকু হচ্ছে হেল্পিং বেবিজ ব্রিথ। প্রিপারেশন ওই এতক্ষণ ধরে যা বললাম, স্টেথোস্কোপ, গ্লাভস, বাচ্চার এই জিনিসপত্র যা যা সব একই, তবে ড্রাগস এর কথা হেল্পিং বেবিজ ব্রিথে বলা হয় না, কারণ ওখানে তো ওইরকম এক্সপার্ট লোকজন থাকবে না। আর রেগুলার টারশিয়ারি কেয়ারে তো তোমরা জানোই আমরা বাচ্চাকে ড্রাই করব, র্যাপ করব, তারপর পজিশনিং করব, নিউট্রাল পজিশনিং করব, তারপরে এর মধ্যে যদি কান্না না করে তাহলে বেবিটার এয়ারওয়েটা ক্লিন করে দিব বাই ইলেকট্রিক সাকার অথবা বাই বাল্ব সাকার।
প্রথমে আমরা ওরাল ক্যাভিটিটা ক্লিন করব, তারপরে নেজোফ্যারিঞ্জিয়াল। সবসময় মনে রাখবা, অ্যাডাল্ট মেডিসিনের ক্ষেত্রে মনে রাখবা যে প্রথমে ওরোফ্যারিংস সাকশন দিতে হয়, তারপরে নেজোফ্যারিংস সাকশন দিতে হয়। তো এই সাকশন দেওয়ার পরে যদি বাচ্চা কান্না না করে, দেন এগেইন আমরা বাচ্চাটাকে স্টিমুলেশন দিব বাই মেসেজিং, ফার্ম মেসেজ, আস্তে ধীরে না, একটু শক্ত করে মেসেজ করতে হবে আমরা ব্যাক, এবং ফ্লিকারিং অফ দি সোল। এটা করার পরেও যদি বাচ্চা কান্না না করে, তখন আমরা ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনে যাব। ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনে মাস্কটা কতটুকু কভার করে তোমরা জানো, যে রুট অফ দ্য নোজ থেকে চিন পর্যন্ত কভার করতে হবে, এবং মোটামুটি 250 ml এর যে ব্যাগগুলো, যে ব্যাগের ক্যাপাসিটি 250 ml, এই ব্যাগগুলো আমরা বেবিকে ব্যাগ এন্ড মাস্ক দিতে, কারণ বড়দের মতো এত বড় আম্বু ব্যাগ যদি আমরা ব্যবহার করি তো তোর নিউমোথরাক্স হয়ে বসে থাকবে। এবং বাচ্চাটাকে আমরা 5টা ব্রিদিং দিব। ব্রিদিং যখন দিব আমরা, তখন কিন্তু খেয়াল রাখবো যে চেস্ট এক্সপানশন হচ্ছে কিনা। চেস্টে যে এক্সপানশন না হয়, তাহলে আবার পজিশনটা একটু ঠিক করে দিব, আবার সাকশন দিব। 5টা ব্রেথ দেওয়ার পরে চেক করতে থাকবো আমরা বেবির হার্ট রেটটা বাড়ছে কিনা। যদি বাড়তে থাকে, তাহলে আমরা ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনটা কন্টিনিউ করব। হার্ট রেট বাড়ছে মানে বেবি ভালোর দিকে যাচ্ছে, হার্ট রেট কমে যাচ্ছে মানে বেবি খারাপের দিকে যাচ্ছে। এবং ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন দেওয়ার পরে যদি বাচ্চা একটা 5 ব্রেথ দেওয়ার পরে যদি ইমপ্রুভ না করে, দেন উই হ্যাভ টু রিপিট দ্য 5 ব্রেথ এগেন। এরপরে দেখা যাচ্ছে যে হাইড্রো স্পন্টেনিয়াস রেসপিরেশন আসছে না এবং বেবির হার্ট রেট আরো কমে যাচ্ছে, তখন আমরা তাকে কার্ডিয়াক মেসেজ দেব। এবং কার্ডিয়াক মেসেজটা ইন্টারনিপল কানেক্টিং লাইন যেটা, সেটার উপরে স্টারনামকে প্রেস করব, halfway between the distance, halfway of the distance between sternum and vertebral body. মোটামুটি 1 ইঞ্চি চাপ দিতে হয়, 1 ইঞ্চি দেবে যাবে, স্টারনামটা অতটুকু করে দিব। তোমরা জানোই যে 3টা কার্ডিয়াক মেসেজ, একটা ব্যাক ভেন্টিলেশন। এটা করতে করতে তারপরেও যদি বেবি কান্না না করে, তারপরেও দেখা যাচ্ছে তার মানে আমরা তার ব্রেনে এডিকুয়েট অক্সিজেন পাচ্ছি না, তখন আমরা যেটা করব যে তাকে ইটি টিউব ভেন্টিলেশন স্টার্ট করে দিব। ইটি টিউব ভেন্টিলেশন যদি দিতেই হয়, তখন বুঝতে হবে তোমাকে অন্যান্য ড্রাগ গুলো দিতে হবে। যতক্ষণ তুমি ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন এবং কার্ডিয়াক মেসেজে আছো, ততক্ষণ তোমার ড্রাগ দেওয়ার দায়িত্ব নাই। কিন্তু যখনই তুমি ইটি টিউব ঢোকাবা, তখনই কিন্তু আম্বিলিকাল ক্যাথেটার তাকে ঢোকাতে হবে। এবং ওই যে প্রথমে আমরা একটু নর্মাল স্যালাইন দিই, নর্মাল স্যালাইন দিলে পেরিফেরাল পারফিউশনটা বেড়ে যায় এবং অ্যাসিডোসিস কমে যায়, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয়। এবং ভাস্কুলার টোন বাড়ানোর জন্য, তখন আমরা 1 in 10,000 ডাইলুশনে যেই অ্যাড্রিনালিনটা তৈরি করেছিলাম, ওইটা আমরা তাকে আইভিটি দিই। আইভি মানে আম্বিলিকাল ক্যাথেটার করা তখন সহজ, একদম থাকে, ভেইন গুলো স্পষ্ট দেখা যায়, জাস্ট ক্যাথেটারটা ঢুকাই দিলেই হলো। তাহলে আমরা কিন্তু, যদি স্টেপস অফ রিসাসিটেশন বলে তোমাকে বা পরীক্ষায়, ধরো স্টেপস অফ রিসাসিটেশনের জন্য তোমাকে সর্বোচ্চ 2 নাম্বার দিবে, তাহলে তুমি প্রিপারেশন গুলো একটু লিখবা চট করে, আর লিখবা স্টেপস গুলো, যে ড্রাইং, র্যাপিং, কিপিং দ্য বেবি ইন আন্ডার এ হিট সোর্স, তারপরে ক্লিয়ারেন্স অফ দি এয়ারওয়ে, তারপরে হচ্ছে স্টিমুলেশন, এয়ারওয়ে ক্লিয়ার করা পর্যন্ত ব্রিদিং বাই ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন। ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনের 2টা সেট দিব আমরা। ইফ নট ইমপ্রুভ, দেন উই উইল গো ফর সার্কুলেশন, যেটা যে আমরা করতে পারি বাই গিভিং কার্ডিয়াক মেসেজ। কার্ডিয়াক মেসেজে যদি হার্ট রেট ইমপ্রুভ না করে, দেন উই উইল গো ফর এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন এন্ড ড্রাগ। এবার ডি, এ বি সি ডি, এটুকু কিন্তু বলতে পারতে হবে। তাহলে আমরা রিসাসিটেশনটা শিখে ফেললাম। যে বাচ্চাটাকে তুমি লেবার রুম থেকে রিসাসিটেশন করছো, যে বাচ্চাটাকে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন দিতে হয়েছে, যে বাচ্চাকে, এই বাচ্চাকে তো তুমি মার কোলে দিয়ে আসতে পারবে না, তোমার তাকে আমাদের এনআইসিইউ তে নিয়ে আসতে হবে। বা বাসায়ও যদি এরকম করে রিসাসিটেট করা হয়, বা ঢাকা সাভারের অন্য কোনো ক্লিনিকে, দ্বীপ ক্লিনিক বা কি যেন, সাভার ইউনাইটেড হসপিটাল, ওইসব জায়গায় রিসাসিটেশন করার পরেও কিন্তু বাচ্চাকে আমাদের কাছে আনতে হবে।
এনআইসিইউ ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। এনআইসিইউ ম্যানেজমেন্ট অন্যান্য সকল ইউনিটের ম্যানেজমেন্টের মতন আমি হাজারবার বলছি, সেটা হচ্ছে টেম্পারেচার মেনটেন করতে হবে, অক্সিজেনেশন মেনটেন করতে হবে, বাচ্চাটার নিউট্রিশনের দিকে অক্সিজেনেশন মেনটেন করতে হবে। এরকম করে লিখলে কিন্তু হবে না, হবে যে উই হ্যাভ টু গিভ অক্সিজেন সাপ্লিমেন্টেশন বাই আইদার নেজাল ক্যানুলা অথবা মেকানিক্যাল ভেন্টিলেশন, সরি, অথবা হেড বক্স। তো সর্বনিম্ন অক্সিজেন সাপ্লিমেন্টেশন আমরা দিতে পারি সবচেয়ে কম ভলিউমে, সেটা হচ্ছে সবচেয়ে অল্প পরিমাণ যখন লাগবে তখন দিব নেজাল ক্যানুলা। FiO2 দরকার, আরো অক্সিজেন দরকার, তখন আমরা বেবিটাকে একটা অক্সিজেনের বক্সের ভেতরে ঢুকাই দেব, যেটাকে বলা হচ্ছে হেড বক্স। তারপরেও বাচ্চার অক্সিজেন স্যাচুরেশন বাড়ছে না, তখন আমরা তাকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশনে দিব, যেটাকে বলা হয় সিপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার ভেন্টিলেশন। সিপ্যাপ ভেন্টিলেশন না বাচ্চা স্পন্টিনিউয়াস রেসপিরেশন নিতে পারছে না, মেকানিক্যাল ভেন্টিলেশন, যেটাকে সাধারণ মানুষজন বলে লাইফ সাপোর্ট মেশিন। এই কথাগুলো লিখতে হবে। টেম্পারেচার মেনটেন্যান্সের জন্য আমরা বেবিকে ওয়ার্মারে রাখবো অথবা একটা হিটারের কাছে রাখবো, ভালো করে র্যাপ করবো, এই কথাটা বলতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার বাচ্চা কিভাবে টেম্পারেচার মেনটেন করবে প্রশ্ন করলে আমার অনেক ভালো ছাত্রছাত্রী চট করে বলে দেয়, ম্যাডাম ক্যাঙ্গারু মাদার কেয়ার। পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার বাচ্চা যে শ্বাসই নিতে পারছে না, তাকে তো তুমি মার কোলে দিবাই না, করতে হবে। তাহলে আমরা তাকে হিটারের নিচে রাখবো অথবা আমরা তাকে ওয়ার্মারে রাখবো অথবা ইনকিউবেটরে রাখবো, যখন যেটা সুবিধাজনক। তারপরে বাচ্চাটা নিউট্রিশনের ব্যবস্থা করবো আমরা বাই আইভি ফ্লুইড অথবা NG2 ফিডিং। অনেক বুদ্ধিমান বালক বা বালিকা আমার বলে বসে থাকে, ম্যাডাম ব্রেস্ট ফিডিং দিব। ওই যে শাইন ম্যাডাম তো ব্রেস্ট ফিডিং বেশি কাউ কাউ করে, আচ্ছা ম্যাডাম ব্রেস্ট ফিডিং বললে খুশি হবে। পেরেন্টাল অ্যাসফিক্সিয়ার বাচ্চার তো জান নিয়ে টানাটানি, ও তো এখন মার দুধ টেনে খেতে পারবে না। আইদার আইভি ফ্লুইড দিব অথবা তাকে নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং দিব। বাচ্চাটাকে এসেপটিক প্রিকশনে রাখবো, বাচ্চার ভাইটাল সাইন্স মনিটর করব। আমরা পেরেন্টাল অ্যাসফিক্সিয়ার বাচ্চার হার্ট রেট দেখতে থাকি, রেসপিরেটরি রেট কাউন্ট করি, বাচ্চাটার SpO2 পালস অক্সিমিটার আমরা যেটা দেখি এখন কোভিড এর সময়, যে পার্সেন্ট স্যাচুরেশন, কত পার্সেন্ট আরবিসি ইজ স্যাচুরেটেড উইথ অক্সিজেন, সেটা দেখতে হবে। এবং আমরা বাচ্চাটার ব্লাড প্রেশারটা দেখতে থাকি এবং বাচ্চার টেম্পারেচারটা মনিটর করতে থাকি এবং সেই অনুযায়ী ম্যানেজ করতে থাকি। এই ম্যানেজমেন্ট গুলো দিব এবং উই উইল ট্রিট দ্য কমপ্লিকেশনস অফ দ্য বেবি। যখনই তুমি বলবা যে উই উইল ম্যানেজ দ্য কমপ্লিকেশনস অফ দ্য বেবি, তাহলেই তখন তোমাকে প্রশ্ন করবে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এবং কমপ্লিকেশনস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া রিটেনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, রিটেনে কিন্তু এই প্রশ্নটা আসে। রাইট ডাউন 5 ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এভাবে আসবে। আর ভাইবা বোর্ডেও কিন্তু জিজ্ঞেস করা হবে, ওকে তুমি যে বাচ্চাকে ম্যানেজ করলে, এই বাচ্চাটাকে যে এনআইসিইউ তে রাখছো, এখন বাচ্চা কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা কিন্তু আনসার করতে হবে। আর কমপ্লিকেশন বলার সময় তোমরা ইমিডিয়েট আর লেট ভাগ করে বলবা। এই কমপ্লিকেশন ইমিডিয়েট লেট এইরকম আসবে পেরিনেটাল অ্যাসফিক্সিয়াতে, এই ইমিডিয়েট লেট কমপ্লিকেশন আসবে প্রিটার্ম লোবারথয়েটে, ইমিডিয়েট লেট কমপ্লিকেশন আসবে মেনিনজাইটিসে। আর কোথায় ইমিডিয়েট লেট কমপ্লিকেশন, তোমার এন্টারিক ফিভারে। গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ইমিডিয়েট কমপ্লিকেশন আবার সিস্টেম ওয়াইজ একটু মনে রাখবা। মাথা থেকে যদি শুরু করো, ব্রেনে হবে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে ব্রেনে। তারপরে যদি হার্টে আসো, হার্টে পোস্ট অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম আর কি, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। আর হতে পারে হাইপোটেনশন, যেহেতু কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন কম থাকবে এবং পেরিফেরাল পারফিউশন কম থাকবে, ভাস্কুলার টোন কম থাকবে, পেরিফেরাল পুলিং অফ ব্লাড হবে এবং দ্য বেবি মে সাফার ফ্রম হাইপোটেনশন।
আমরা কিন্তু এই বাচ্চাদেরকে সবসময় একটা আয়োনোট্রপ দেই, তার মানে ডোপামিন অথবা ভিটামিন দেই, যাতে পেরিফেরাল পারফিউশন ভালো থাকে, প্রেশারটা মেনটেন করে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন গেল। পালমোনারি কমপ্লিকেশন কি? পালমোনারি কমপ্লিকেশন কমনেস্ট এবং ডেডলি কমপ্লিকেশন হচ্ছে পালমোনারি হেমোরেজ। আচ্ছা, পালমোনারি কমপ্লিকেশন গেল। এবার আসো জিআইটি কমপ্লিকেশন। জিআইটি কমপ্লিকেশন হচ্ছে তোমার ইসকেমিক চেঞ্জ হয় যখনই যে কেউ, অ্যাডাল্ট হোক নিওনেট হোক, শকে গেলে, বা এটা নিউরোজেনিক হতে পারে, কার্ডিওভাস্কুলার হতে পারে, হাইপোভলিমিক হতে পারে। শকে গেলে কিন্তু ভাইটাল অর্গানস গুলোকে ব্লাড সাপ্লাই চলে যায়। আর এই যে স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেল যেগুলোকে বলে, স্কিন এবং জিআইটি ব্লাড ভেসেল গুলো তখন আর কোনো ব্লাড সাপ্লাই নেয় না। ব্লাড মানে স্কিনে বা ব্লাড ভেসেলে স্কিন, তখন কিন্তু ব্লাড সাপ্লাই আর বডি সিস্টেম এইভাবে তৈরি করে, সিম্প্যাথেটিক সিস্টেম এভাবে আসে। তো যখন অনেকক্ষণ গাটে ব্লাড সাপ্লাই আসে না, গাট কিন্তু ইস্কিমিয়াতে সাফার করে, এবং ওই ইস্কিমিয়ার জন্য ছোট 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 নেক্রোটিক এরিয়া তৈরি হয় গাটে, এবং তখন নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস ডেভেলপ করে। তো তোমরা অনেকে যারা মোটামুটি মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, তারা জানো যে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস কিন্তু প্রিটার্ম বাচ্চাদের কমপ্লিকেশন, কিন্তু টার্ম বাচ্চারও কমপ্লিকেশন হতে পারে ইফ দ্য বেবি সাফার্স ফ্রম সিভিয়ার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ফর লং টাইম। আচ্ছা, তাহলে গাটের কমপ্লিকেশন আমরা বললাম। এবার কিডনি কমপ্লিকেশন কি হবে? ওই একই কথা, যেহেতু ইস্কেমিয়া, যেহেতু অক্সিজেন সাপ্লাই নাই, সেহেতু টিবিউলস গুলো নেক্রোটিক হয়ে যাবে, যেটাকে আমরা বলি অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস। এটা মনে রাখবা। এবং অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস হলে তো অ্যাকিউট কিডনি ইনজুরি হবেই। ব্লাডে কি হবে? ব্লাডে যেটা হতে পারে সেটা হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এই যে এক্সটেন্সিভ অনেকক্ষণ সময় ধরে হাইপক্সিমিয়াতে সাফার করে বাচ্চাগুলা, তখন ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ড্যামেজ হয় এবং সেইখানে ছোট ছোট মাইক্রোথ্রম্বাইটাস থাকে এবং ডিআইসি ডেভেলপ করে, থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস হতে পারে যে কোনোটা, এবং মেটাবলিক ব্লাড গ্যাস, যেমন এটা তোমরা জানো যে ব্লাড গ্যাস অ্যাবনর্মালিটি হতে পারে, যেটা হচ্ছে কম্বাইন্ড অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিসের কম্বিনেশন হতে পারে ইন কেস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এগুলো হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশন তো সহজ, যেহেতু অলরেডি ড্যামেজ, সেজন্য মাথাটা ছোট হয়ে যাবে। নিউরন যদি একবার ডেড হয়ে যায়, ওই নিউরন তো আর রিজেনারেটেড হয় না, সেজন্য মাথার সাইজটা ছোট্ট, এরকম নারকেলের মালার মতো দেখা যায়। গেলে বা অন্যান্য সরকারি হসপিটালে গেলে নিউরোলজি আউটডোরে দেখা যায় একটু ছোট ছোট বাচ্চার মাথা ছোট ছোট মাথার বাচ্চা নিয়ে মা বসে আছে। সেরেব্রাল পলসি হতে পারে, মাইক্রোকেফালি, সেরেব্রাল পলসি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, সিজার ডিসঅর্ডার, স্পিচ ডিলে, এগুলো হতে পারে। তো কমপ্লিকেশন ইমিডিয়েট লেট ভাগ করে বলে ফেলবা। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া থেকে মোটামুটি মাল্টিপল চয়েস প্রশ্ন আসে না, মানে এমসিকিউ আসে না, আসে হচ্ছে এসিকিউ, এবং এসিকিউ তে প্রবলেম আকারেই আসে। হোয়াট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া সাধারণত আসে না। বেবি ডিড নট ক্রাই ইমিডিয়েটলি আফটার বার্থ, এবং হার্ট রেট এত, বেবি ইজ লিম, হাউ উইল ইউ ম্যানেজ, মেনশন 3 ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস, এরকমই আসবে মোটামুটি। তাহলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া কিন্তু পড়ে ফেলছি আমরা। পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার কমনেস্ট কমপ্লিকেশন হচ্ছে হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এবং হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথির মোস্ট কমন ম্যানিফেস্টেশন ইজ কনভালশন, দ্যাট মিনস নিওনেটাল সিজার। নিওনেটাল সিজারের কজ নিয়ে এসিকিউ আসবে। নিওনেটাল সিজারের কজ এসিকিউ তে জিজ্ঞেস করা হবে। তাহলে আমরা নিওনেটাল সিজারের কজ গুলো একটু যদি মাথায় রাখি, ইনফেক্টিভ কজ হতে পারে আর মেটাবলিক কজ। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলবো হোয়াট আর দ্য কজেস অফ নিওনেটাল সিজার যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে কমন ফার্স্ট যেটা আনসার করবা সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি পারে। আর হতে পারে মেটাবলিক ডিস্টারবেন্সেস। এটা তোমরা জানো মেটাবলিক কি কি হতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে,
হাইপোক্যালসিমিয়া হতে পারে, হাইপার ক্যালসিমিয়া হতে পারে, হাইপার নেট্রিমিয়া হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে। কিন্তু প্লিজ প্লিজ নেভার এভার পটাশিয়ামের কথা বলবা, কারণ পটাশিয়ামের সিএনএস ইফেক্ট নাই। পটাশিয়াম এ যদি কোনো ইমব্যালেন্স হয় সেটার ম্যানিফেস্টেশন হবে মাসকুলার এবং কার্ডিয়াক। পটাশিয়ামে যদি, এটা কিন্তু অ্যাডাল্ট মেডিসিনের জন্য মনে রাখো, পটাশিয়ামের কোনো ইমব্যালেন্স হলে ম্যানিফেস্টেশন হবে কার্ডিয়াক অ্যান্ড মাসকুলার, আর সোডিয়ামের ইমব্যালেন্স হলে ম্যানিফেস্টেশন হবে সিএনএস। এটা মনে রাখবা, সিএনএস ম্যানিফেস্টেশন হবে, কনভালশন হবে, সিজার হবে, এসব ড্রাউজি হয়ে যাবে, ইরিটেবল হয়ে যাবে, এক্সাইটেবল হয়ে যাবে, এসব। তাহলে মেটাবলিক কজ বলবা, কজেস অফ নিউনাটাল সিজারের ক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, একইভাবে হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া দুটাতেই হতে পারে, এবং হাইপোম্যাগনেসিমিয়া। এগুলো হচ্ছে মেটাবলিক কজ। সিএনএস কজ হচ্ছে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি আর ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ অথবা ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। ভেন্ট্রিকেলের ভেতরে এটা হচ্ছে ইন্ট্রা ভেন্ট্রিকুলার, আর প্যারেনকাইমাল হেমোরেজ অথবা সাবঅ্যারাকনয়েড স্পেসের হেমোরেজটাকে আমরা বলি ইন্ট্রাক্র্যানিয়াল হেমোরেজ। তাহলে তুমি ইন্ট্রাক্র্যানিয়াল হেমোরেজে বলবা আর ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজে বলবা। এইবার আসে ইনফেক্টিভ কজ। নিওনেটের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, মেনিনজাইটিসে তো হবেই, মেনিনজাইটিসের বাচ্চা কিন্তু আমরা নিওনেটদের মধ্যে পাই। তো নিওনেটে তো মেনিনজাইটিসে তো কনভালশন হবেই, কোনো সন্দেহ নাই, এবং যে কোনো জায়গায় ইনফেকশন হলেই বাচ্চাদের কনভালশন শুরু হবে। এখন ধরো একটা বাচ্চা সেপ্টিসেমিয়া, সে কিন্তু প্রেজেন্ট করবে কনভালশন নিয়ে। একটা বাচ্চা নিউমোনিয়া, সে কিন্তু প্রেজেন্ট করবে কনভালশন নিয়ে। একটা বাচ্চা সেপ্টিক আর্থ্রাইটিস প্রেজেন্ট করবে কনভালশন নিয়ে। একটা বাচ্চা ইউটিআই প্রেজেন্ট করবে কনভালশন নিয়ে, এবং একটা বাচ্চা টিটেনাস কি নিয়ে প্রেজেন্ট করবে? কনভালশন নিয়ে প্রেজেন্ট করবে। তাহলে দিজ আর দ্য কজেস অফ নিওনেটাল কনভালশন বা নিওনেটাল সিজার। আর নিওনেটাল কনভালশনের ক্ষেত্রে একটা কথা একটু মনে রাখবা তোমরা, যে নিওনেটাল কনভালশন কখনো, as because the neurons are not well myelinated, সেজন্য কনভালশন হবে ফোকাল। একটা চোখ এরকম করে তাকায় থাকবে, এরকম করে তাকায় থাকবে, অথবা রোভিং চোখ ঘুরাতে থাকবে, অথবা দেখা যাবে একটা ঠোঁট একটু বারবার কাঁপছে, বা জিভটা একটু বের করে দিচ্ছে, বা একটা আঙ্গুল শুধু এরকম 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 করে ফ্লিকার করতে থাকে, বা একটা হাত একটু একটু, ফোকাল কনভালশন হবে। সিঙ্গেল ফোকাল হতে পারে, মাল্টিপল ফোকাল হতে পারে বাচ্চাদের কনভালশনটা নিওনেটের। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিওনেটের কনভালশন মে নট লুক লাইক অ্যাকচুয়াল কনভালশন। সাটল মানে প্রচ্ছন্ন, SUBTLE, প্রচ্ছন্ন টাইপের একটা কনভালশন। দেখা যাবে যে বাচ্চাটা খালি মুখ নাড়ছে, করে মুখ নাড়ছে, দেখে মনে হবে সে খেতে চাচ্ছে, অ্যাকচুয়ালি দিস ইজ এ কনভালশন। আবার দেখা যাবে যে বাচ্চার চোখটা শুধু একটু রিদমিক, একটা রেগুলার ইন্টারভালে চোখটা একটু ব্লিঙ্ক করছে, এটা কিন্তু দেখলে মনে হবে যে এমনি বুঝি করছে, আসলে কিন্তু ইট ইজ কনভালশন। আবার দেখা যাবে একটা বাচ্চা হাইপার ভেন্টিলেট করছে, বারবার ঘন ঘন শ্বাস নিচ্ছে, এটাও কিন্তু একটা সাটল টাইপ অফ কনভালশন। তো নিওনেটাল কনভালশনটা একটু বড়দের চাইতে আলাদা। কিভাবে? নিওনেটাল কনভালশন গুলো হবে মাল্টিপল ফোকাল, অথবা ফোকাল যে কোনো একটা ফোকাসে, অথবা কয়েকটা ফোকাসে, অথবা একটা অন্যরকম টাইপের ম্যানিফেস্টেশন, যেটাকে সাটল কনভালশন বলা হয়। তাহলে আমরা নিওনেটাল সিজারের কজ গুলো জানলাম, নিওনেটাল সিজারের ভ্যারাইটিটা জানলাম, এখন জানবো নিওনেটাল সিজারের ম্যানেজমেন্ট কি। বারবার করে পড়ানো হয়েছে তোমাদেরকে। নিওনেট বড়দের ক্ষেত্রে যেমন তোমরা জানো যে আমরা যখন ফেব্রাল কনভালশন পড়াইছি তখন বলছি যে পাররেক্টাল ডায়াজিপাম 0.5 মিলিগ্রাম করে পাররেক্টাল ডায়াজিপাম দিব। নিওনেটে কখনো ডায়াজিপাম দেওয়া যাবে না, পাররেক্টাল তো দেওয়া যাবেই না, কারণ নিওনেটের রেসপিরেটরি সেন্টার খুবই ভালনারেবল, এবং নিওনেটের রেসপিরেটরি সেন্টারটা খুব সহজে সাপ্রেসড হয়ে যেতে পারে। আর ডায়াজিপাম গ্রুপের ড্রাগ আইভি অথবা পাররেক্টাল দিলে নিওনেটের ক্ষেত্রে রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা নিওনেটে ফার্স্ট লাইন অফ ড্রাগ হিসেবে দিই ফেনোবারবিটন অথবা ফেনিটয়েন। দুইটার কার্যকারিতা সেম,
প্রথমে 20 মিলিগ্রাম পার কেজি করে দেই, 20 মিনিট অপেক্ষা করি, কনভালশন কন্ট্রোল না হলে 10 মিলিগ্রাম পার কেজি করে আবার দেই, তারপরে কনভালশন কন্ট্রোল না হলে আবার 20 মিনিট পরে 10 মিলিগ্রাম পার কেজি করে দেই। তাহলে দেখো 0 মিনিটে 20 মিলিগ্রাম পার কেজি করে দিলাম, তার 20 মিনিট পরে 10 মিলিগ্রাম পার কেজি করে দিলাম, তার 20 মিনিট পরে 10 মিলিগ্রাম পার কেজি করে দিলাম। তার মানে তুমি কিন্তু 40 মিনিটসে তাকে 40 মিলিগ্রাম পার কেজি করে ফেনোবারবিটন দিচ্ছ। এটা ফেনোবারবিটনও হতে পারে, ফেনিটয়নও হতে পারে। এখন ধরো প্রথমে তুমি ফেনোবারবিটন দিছো 40 মিলিগ্রাম দিয়ে দিছো 40 মিনিটসে, কনভালশন কন্ট্রোল হয় নাই, তখন তুমি ফেনিটয়নে যাবা। অথবা এমন হতে পারে যে তুমি প্রথমে ফেনিটয়ন দিছো, এখন ফেনোবারবিটনে যাবা। তাহলে ফেনিটয়ন ফার্স্ট লাইন আর ফেনোবারবিটন সেকেন্ড লাইন, বা ফেনোবারবিটন ফার্স্ট লাইন, ফেনিটয়ন সেকেন্ড লাইন। এটাতেও যদি কনভার্সন কন্ট্রোল না হয়, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে লোরাজিপাম দিই। বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে লোরাজিপামের ইনজেক্টেবল ফর্ম নাই, সেজন্য আমরা বাচ্চাদেরকে মিডাজোলাম দিই। আর এখন সবচাইতে ভালো কাজ করে যে ড্রাগটা দেখা গেছে সেটা হচ্ছে লেভোটাইরাসিটাম। লেভোটাইরাসিটাম লেভোটাইরাসিটামের ট্রেড নেমটা আমি ভুলে গেছি। লেভোটাইরাসিটাম 17 মিলিগ্রাম পার কেজি করে আইভি দিলে খুবই ভালো। নিউরোসেট। জি ম্যাম বলো আবার। ইরাসেট। ইরাসেট, ম্যাম ইরাসেট, নিউরোসেট। ইরাসেট, হ্যাঁ ইরাসেট নামে পাওয়া যায়। তো যদি এখন যদি তোমাদেরকে ভাইবা বোর্ডে যিনি যদি নিওনেটোলজিস্ট এসে থাকেন, ম্যাডাম আমরা ফেনিটয়ন ফেনোবারবিটন দিই, লোরাজিপাম পাওয়া দিব, উনি যদি জিজ্ঞেস করেন যে নিউয়ার ড্রাগ কি ব্যবহার করি আমরা, আমরা লেভোটাইরাসিটাম ব্যবহার করি ইরাসেট নামে। থ্যাংক ইউ, ইরাসেট নামে পাওয়া যায়, আমি ভুলে গেছিলাম, আমার ব্রেন ইদানিং কাজ করছে না। আচ্ছা, তো আমরা নিউনেটাল সিজারও কিন্তু পড়ে ফেললাম, তাহলে আমাদের 1.5টা টপিক পড়া হয়ে গেছে। এবার আমরা আরেকটা টপিকের দিকে আগাই, সোজা টপিক, সেটা হচ্ছে সেপসিস। প্রেজেন্স অফ অর্গানিজম ইন এনিওয়্যার এনি সাইট অফ দ্য বডি। এটা চোখও হতে পারে, এটা কান হতে পারে, এটা নাভি হতে পারে, এটা মুখের ভেতর হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা প্রেজেন্স অফ অর্গানিজম মানে সেপসিস, আর সেপ্টিসিমিয়া মানে ইন দ্য ব্লাড রেপ্লিকেশন উইথ সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। এখন ধরো ব্লাডে অনেক অর্গানিজম কিলবিল করছে, কিরকম প্রডিউস করছে না, তাহলে তো তুমি তাকে সেপ্টিসিমিয়া মানে তুমি সাইন সিনড্রোম প্রডিউস না করলে তো সেপ্টিক হবেই না। সেপ্টিসিমিয়া হিসেবে তুমি বুঝবাই না যে এই বাচ্চার শরীরে অর্গানিজম আছে কি নাই। তাহলে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম অ্যাপিয়ার করতে হবে। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম মানেই হচ্ছে সেপসিসের ক্লিনিক্যাল ফিচার যেগুলো সেগুলোই, জ্বর আসবে, অথবা বাচ্চা হাইপোথার্মিয়া হবে, বাচ্চা হাইপোটেনসিভ হয়ে যাবে, শকে চলে যেতে পারে, অ্যাক্টিভিটি কমে যাবে, ফিডিং লেথার্জিক হয়ে যাবে, এইসব আর কি। তো সেপ্টিসিমিয়া মানে হচ্ছে প্রেজেন্স অফ, ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাম হচ্ছে অ্যাডাল্টে আর হচ্ছে মানে নিউনেট বা চিলড্রেনে কি সেপসিসের যে ক্রাইটেরিয়া ম্যাম ওইটা কি সেম? যে রেসপিরেটরি রেট ম্যাম মোটামুটি হচ্ছে মোর দ্যান 25 হবে। জি ম্যাডাম। নিওনেটে তো নিওনেটের রেসপিরেটরি রেট তো এটা তো তোমরা জানোই যে আইএমসিআই। এখন একটা নিওনেটের নর্মাল রেসপিরেটরি রেট হচ্ছে মোর দ্যান 30 উপরে যেতে হবে। আর একজন অ্যাডাল্টের রেসপিরেটরি রেট 30 উপরে গেলেই ট্যাকিপনিয়া, তাই না? জি ম্যাডাম, জি ম্যাডাম। হ্যাঁ, অ্যাডাল্টের নর্মাল রেসপিরেটরি রেট হচ্ছে 12 to 18 হতে পারে, 20ও হতে পারে, সর্বোচ্চ 30 উপরে গেলে তোমার তাকে ট্যাকিপনিয়া বলতে হবে।
আর আমরা নিওনেটের ক্ষেত্রে চাই তার রেসপিরেটরি রেট 30-এর উপরে উঠুক, কিন্তু 60-এর নিচে থাকুক। নিওনেটের ক্ষেত্রে ট্যাকিপনিয়া হতে হবে মোর দেন 60 অর মোর। ওই যে IMCI এটা তো একদম মানে কি বলবো, সূরা ফাতিহা কালমা তাইয়্যিবের মতো মনে রাখতে হবে। রেসপিরেটরি রেট কত হলে ট্যাকিপনিয়া বলবা, এটা IMCI এর জন্য ফরজ প্রশ্ন, যে লেস দেন 0 day to 2 months রেসপিরেটরি রেট 60 or more হলে ট্যাকিপনিয়া বলবো। মোর দেন 2 months to 12 months রেসপিরেটরি রেট 50 or more হলে ট্যাকিপনিয়া বলবো। 12 months to 5 year রেসপিরেটরি রেট 40 or more হলে ট্যাকিপনিয়া বলবো। ঠিক আছে, তার মানে নিওনেটের হার্ট রেট রেসপিরেটরি রেট যদি মোর দেন 60 হয় তখন আমরা তাকে ট্যাকিপনিয়া বলবো। আর নিওনেটের ট্যাকিকার্ডিয়া বলবো রেসপিরেটরি রেট নরমাল, নিওনেটের নরমাল রেসপিরেটরি রেট সরি হার্ট রেট হচ্ছে 120 to 160। 120 to 160 হচ্ছে নরমাল পালস রেট in case of in heartbeat আর কি in neonate। তো সেই ক্ষেত্রে এখন যখন একটা কথা মনে পড়লে একটু বলে দেই, যেহেতু ভাইবা বোর্ডে আমাদের একটা নরমাল হেলদি নিউবর্নের ছবি আছে, ভাইবাতে এই প্রশ্নটা আমরা করি। নিউবর্নের একটা হেলদি গোলগাল সুন্দর চেহারার আর একটু মাথার চুল কালো কালো, দেখলেই বুঝে যাবা যে এটা একটা টার্ম বেবি। একটা হেলদি নিউবর্নের ছবি আমরা ভাইবা বোর্ডে তোমাদেরকে দিব, তখন দেখে তোমাকে বলতে হবে, আমরা বলবো ছবিটা দেখো তো কি দেখা যাচ্ছে, তখন তোমরা বলবা যে এইগুলো দেখানো হবে পরীক্ষার আগে আগে, এই ছবিগুলো তোমাদেরকে দেখানো হবে। তারপরে একটু বলে রাখি, যেহেতু ওই কথাটা আমি বলি নাই ক্লাসের শুরুতে, ভুলে গেছিলাম, যে ক্রাইটেরিয়া অফ এ হেলদি নিউবর্ন, এটা MCQ তেও আসতে পারে আর এটা ভাইবা বোর্ডেও ছবি দেখায় প্রশ্ন করা হতে পারে। এখন ক্রাইটেরিয়া অফ এ হেলদি নিউবর্ন, ছবিটা দেখে তুমি বলবা দিস ইজ আ হেলদি নিওনেট, as because the baby is showing, the picture shows the baby is having an adequate weight, লেংথটা ওয়েট হচ্ছে কত তোমরা জানো যে 2.5 কেজি থেকে 4 কেজি। নর্মাল একটা নিউবর্নের ওজন 2500 গ্রাম টু 4000 গ্রাম। লেংথ হচ্ছে 50 সেন্টিমিটার, অ্যারাউন্ড 50 সেন্টিমিটার বলবা। ওএফসি অ্যারাউন্ড 35 সেন্টিমিটার। অ্যারাউন্ড 35 সেন্টিমিটার বলার কথাটার মানে হচ্ছে এটা 34ও হতে পারে, 33ও হতে পারে, আবার এদিকে 37ও হতে পারে। তাহলে অ্যারাউন্ড 35 সেন্টিমিটার হচ্ছে ওএফসি, অ্যারাউন্ড 50 সেন্টিমিটার হচ্ছে তার লেংথ, আর 2500 গ্রাম থেকে 4000 গ্রাম হচ্ছে তার ওয়েট। এটা বলবা কালার উইল বি পিঙ্ক, পিঙ্ক কালার উইল বি পিঙ্ক, আর হচ্ছে স্কিন color will be pink, and the baby will have normal vital signs. Normal vital signs মানে কি, ওই যে বললাম হার্ট রেট 120 to 160 বলতে হবে, রেসপিরেটরি রেট 30 to 60 breaths per minute, টেম্পারেচার ওই যে 98.4 অথবা 36.5 to 37.5 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে the baby will have will pass meconium and urine within 24 hours of birth, and the baby will suck spontaneously, and the baby will be able to manage his or her own temperature when wrapped properly. হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসে আছি আমি, তোমাকে ফোন দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্রাইটেরিয়া অফ এ হেলদি নিউবর্ন কিন্তু জেনে ফেললাম। ক্রাইটেরিয়া অফ হেলদি নিউবর্ন ও স্পন্টেনিয়াস সিমেট্রিক্যাল অ্যান্ড স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ অল 4 লিম্বস। তাহলে আরেকবার একটু আমরা পড়ে ফেলি, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ নর্মাল নিউবর্ন। দ্য বেবি উইল হ্যাভ আ ওয়েট ranging from 2500 gram to 4000 gram. The baby will have a length around 50 centimeter. The baby will have an OFC around 35 centimeter. The baby will have
spontaneous respiration. The baby will have normal vital signs. কিরকম normal vital signs হচ্ছে heart rate will range from 120 to 160, respiratory rate from 30 to less than 60, temperature normal যেটা 36.5 to 37.5 degrees Celsius, and the baby will have spontaneous symmetrical movement of all four limbs. The baby will be able to manage his or her own temperature when wrapped properly. খোলা রেখে দিলে আমাকে তোমাকে খোলা রেখে দিলে আমরা কিন্তু টেম্পারেচার সামহাও ম্যানেজ করতে পারবো কোনো অন্তত মোস্ট অফ দ্য টাইম, কিন্তু বেবিকে খোলা রেখে দিলে কিন্তু টেম্পারেচার কোনো সুস্থ বেবিও ম্যানেজ করতে পারবে না, মেনটেন করতে পারবে না। সেজন্য হোয়েন র্যাপড প্রপারলি এই কথাটা বলতে হবে। আর হচ্ছে দ্য বেবি উইল পাস মেকোনিয়াম অ্যান্ড ইউরিন উইদিন 24 আওয়ার অফ বার্থ। মনে থাকবে না ক্রাইটেরিয়া অফ এ নরমাল নিউবর্ন? এটা এমসিকিউ প্রশ্ন, প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা ক্রাইটেরিয়া অফ নরমাল নিউবর্ন পড়ে ফেললাম। এবার আমরা সেপসিসে আসি। সেপসিসের ডেফিনিশনটা আমরা বলে ফেলছি, সেপ্টিসেমিয়ার ডেফিনিশনটা আমরা বলে ফেলছি। আর এখন আমরা বলবো যে রিস্ক ফ্যাক্টর গুলো কি কি নিউনাটাল সেপসিসের। রিস্ক ফ্যাক্টর বলার আগে আমরা ক্লাসে এই জিনিসগুলো পড়ছি যে সেপসিসের ভ্যারাইটি, ক্লাসিফিকেশন অফ neonatal sepsis. যদি sepsis within 3 days of within 3 days of বার্থ হয়, জন্মের, জেসমিন প্লাগ লাগাইছো না? কানেকশন আছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন। আচ্ছা, বেবি জন্মের পর থেকে প্রথম 72 আওয়ার্স বা 3 দিন, 3 দিন বলবা না, বলবা 72 আওয়ার্স। অনসেট অফ সেপ্টিসেমিয়া উইদিন 72 আওয়ার্স অফ বার্থ হলে আমরা তাকে আর্লি অনসেট সেপসিস বলবো, EONS, আর্লি অনসেট নিউনেটাল সেপসিস বলবো। আর মোর দেন 72 আওয়ার্স টু 28 ডেজ সেপসিস হলে আমরা তাকে লেট অনসেট সেপসিস বলবো। আর্লি অনসেট সিপসিসে সাধারণত সেপ্টিসেমিক কম্পোনেন্ট বেশি থাকে, নিউমোনিয়ার কম্পোনেন্ট বেশি থাকে। লেট অনসেট সেপসিসে সিএনএস কম্পোনেন্ট বেশি থাকে, মানে লেট অনসেট সেপসিসের বাচ্চাদের মেনিনজাইটিস বেশি হয়, আর্লি অনসেট সেপসিসের বাচ্চাদের সেপ্টিসেমিয়া এন্ড নিউমোনিয়া বেশি হয়। তাহলে আমরা যদি জিজ্ঞেস করা হয় সেপ্টিসেমিয়াটা তুমি করবা, তাহলে আমরা আর্লি অনসেট নিউনেটাল সেপসিস, লেট অনসেট নিউনেটাল সেপসিস বলবো। আর একটা ক্লাসিফিকেশন আমরা বলি, সেটা হচ্ছে মেজর সেপসিস আর মাইনর সেপসিস। মেজর মানে বড়, মাইনর মানে ছোট। এখন মেজর গুলো কি কি? মেজর গুলো হচ্ছে মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া, নিউমোনিয়া, তারপরে হচ্ছে টিটেনাস, সেপ্টিক আর্থ্রাইটিস, ইউটিআই। যেই ইনফেকশন গুলোতে তোমার সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, ইনজেক্টেবল ফর্মে অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেগুলাই হচ্ছে মেজর ইনফেকশন। তাহলে মাইনর কি? চোখে একটু ইনফেকশন হলো, কনজাংটিভাইটিস, তুমি তো সিস্টেমিক সেফট্রিয়াক্সন আইভি দিবা না, তাই না? চোখে ড্রপ দিলেই হয়ে যাবে। আবার ধরো কানে একটু, কানে অবশ্যই ইনফেকশন হলে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক দিই। অটিটিস মিডিয়াটাকে মাইনর ইনফেকশনই বলা হয়। আবার ধরো গলার ভাঁজের এখানে একটু ক্যান্ডিডিয়াসিস হয়েছে, মুখের ভিতরে ক্যান্ডিডিয়াসিস হয়েছে, তখন কিন্তু ওরালি তুমি অ্যান্টিফাঙ্গাল দিবা, তাহলে এটা একটা মাইনর ইনফেকশন। নাভিটা একটু পেকে গেছে, মাইনর ইনফেকশন। স্কিনে কয়েকটা ছোট ছোট পাস্টিউল দেখা যাচ্ছে, মাইনর ইনফেকশন। তাহলে মেজর ইনফেকশন, মাইনর ইনফেকশন কিন্তু পড়ে ফেললাম। ম্যাম এই প্রসঙ্গে টাইমিংটা কত বলেছিলেন? আবার বলো। ম্যাম লেট অনসেট অফ নিউনেটাল সেপসিস, এটার টাইমিংটা কত? পর থেকে যতদিন সে নিওনেট থাকবে, 73rd আওয়ার থেকে শুরু করে 28 ডেজ অফ লাইফ, ঠিক আছে? মানে 72 ঘন্টা হয়ে যাবার পর থেকে 28 দিন পর্যন্ত নিওনেটাল সেপসিস হলে তাকে আমরা লেট অনসেট নিওনেটাল সেপসিস বলবো।
এটাতে যে কোনটা যেন বেশি হয় ম্যাম, নেট খারাপ ছিল শুনিনি। মেনিনজাইটিস, মেনিনজাইটিস বেশি হয়। মেনিনজাইটিস লেট অনসেট সেপসিস হলে মেনিনজাইটিস কম্পোনেন্টটা আমরা চিন্তা করি যে হয়তো এটা সিএনএস ইনফেকশন হতে পারে। লেট অনসেট সেপসিস নিয়ে কোনো 13 দিনের দিন একটা বাচ্চা সেপ্টিসিমিয়া নিয়ে আসছে আমাদের কাছে, আমরা কিন্তু দ্রুত তার সিএসএফ এর কথা চিন্তা, সিএসএফ করতে হবে কিনা, ফন্টানিলটা বার্স্ট হয়ে আছে কিনা, রিপিটেড ভমিটিং হচ্ছে কিনা, মানে মাথার মধ্যে আমরা মেনিনজাইটিস রাখি তখন। আচ্ছা, এই প্রসঙ্গে নিউনাটাল সেপসিস প্রসঙ্গে বলে রাখি, নিউনাটাল সেপসিসটা যখন তোমরা পড়বা তখন কিন্তু একই সাথে সাথে লেস দেন 2 months এজ গ্রুপের আইএমসিআই এর ডেঞ্জার সাইন গুলো পড়ে ফেলবা। খুব সম্ভবত এখন এখন আইএমসিআই এর ডেঞ্জার সাইন সরি মানে নিউনাটাল সেপসিসের যে ক্লিনিক্যাল ফিচার গুলো সেগুলোই কিন্তু লেট সেপসিসের ফিচার যেগুলো সেগুলোই কিন্তু আইএমসিআই এর লেস দেন 2 months এজ গ্রুপের ডেঞ্জার সাইন। আইএমসিআই লেস দেন 2 months এজ গ্রুপের যে ডেঞ্জার সাইন আর হচ্ছে নিউনাটাল সেপসিসের ক্লিনিক্যাল ফিচার সেম। তাহলে কিরকম ধরো আইএমসিআই এর দ্বারা দেখি, আইএমসিআই এর লেস দেন 2 months এজ গ্রুপের ডেঞ্জার সাইনের কথা বলা আছে যে ডিফিকাল্টি ইন ফিডিং, খুব সম্ভবত কোথার মধ্যে জানি আছে, লেস দেন 2 months এজ গ্রুপ কোথায় জানি আছে, এখন আমি খুঁজে বের করতে পারবো না, তোমরা একটু দেখবা। হ্যাঁ ম্যাম এটা হচ্ছে টেস্ট অফ বলো। ফিডিং ও তারপর হচ্ছে অর কনভালশন থাকতে পারে, অর ফাস্ট হ্যাঁ, ব্রিদিং। অ্যাক্টিভিটি লেস দেন নরমাল নট, তারপরে রেসপিরেটরি সাইন থাকবে, কিছু ক্লিয়ার হাইপোথার্মিয়া থাকবে, স্কিন পাস্টিউল লেস দেন মোর দেন 10, তারপরে হচ্ছে জন্ডিস ইন দি পাম এন্ড সোল খুব সম্ভবত আছে, তারপরে হচ্ছে আম্বিলিকাল ইনফেকশন। 8টা না কোথায়, 8টা অথবা 9টা ডেঞ্জার সাইন আছে আইএমসিআই লেস দেন 2 months এজ গ্রুপে, এবং এইটা একদম মুখস্থ করে ফেলবা। কোথার মধ্যে আছে বলতো, আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে, ওইটা একটু দেখে ফেলতে পারতো তোমরা, ম্যাম হচ্ছে তাহলে 22 পড়া হয়ে নাম্বার যেত। পেজে ম্যাম, 22 নাম্বার পেজে ম্যাম। লেস দেন 2 months, তোমাদের কাছে কি সবুজ বইটা, জি ম্যাডাম, সবুজটা না সবুজটা লালটা? ম্যাম, সবুজটা ম্যাম, নিউ এডিশন তো ম্যাম এখনো কিনা হয়নি ম্যাম। হ্যাঁ, ওই যে না 22 নম্বর পেজ, সেকেন্ড না চ্যাপ্টার। না এরকম না, এখন কিন্তু একটু অন্যরকম আসছে, পারসিস্টেন্ট ভমিটিং নাই, বালজিং কন্টিনিউলি নাই, এটা একটু তোমরা দেখবা তো। স্যারের স্যারের নতুন বইটাতে স্যারের সাথে আমি কিছু লিখছি, স্যার আমাকে কো-অথর হিসেবে রাখছে ওইখানে, নতুন বইটা জানি কোথায় রাখছে, আমি এই যে আমাদের বাসার 60 পেজে কয়েকটা ছিল, ওটা কত নিউনাটাল সেপসিসের তো ছিল। এই যে ফ্লোচার্ট গুলো কোথায়, আইএনসি এর ফ্লোচার্ট গুলো কোথায় বলো তো, অনেকগুলো ফ্লোচার্ট আছে না 25 নাম্বার পেজে বইয়ের। 55? ম্যাম 25 সবুজ 25 নাম্বার পেজে। না এরকম না, 8টা খুব সম্ভবত 8টা সাইন আছে। একটা হচ্ছে যে যখন নাড়াচাড়া করা হয় তখন এডিকুয়েটলি নড়ে না, তারপর হচ্ছে ফিভার আর হাইপোথার্মিয়া, তারপর রেসপিরেটরি সাইন গুলো তো আছেই। 8টা অথবা 9টা। ম্যাম আইএমসিআই 60টা, আইএমসিআই বইতে হচ্ছে 60টা ডেঞ্জার সাইন লেখা আছে। কি কি বলো ম্যাম এখানে বলো তো, চেস্ট অর কনভালশন, ব্রিদিং, কনভালশন আছে, or হ্যাঁ severe chest injuring, or হ্যাঁ। হচ্ছে gasping or fever, ফিভারের ভিতরে ফিভার অথবা হচ্ছে ম্যাম হাইপোথার্মিয়া, আর হচ্ছে মুভমেন্ট হ্যাঁ। অনলি when stimulated or no movement at all.
হ্যাঁ, এখানে হচ্ছে তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 7টা। হ্যাঁ, আর চেক ফর ওই যে আম্বিলিক্যাল ইনফেকশন, স্কিন পাস্টিউল, জন্ডিস, এই কথাটাও কিন্তু বলতে হবে। তাহলে এই 7টা, খুব সম্ভবত আরেকটা অ্যাড হয়েছে, একটু দেখো তো তোমরা নতুন বইগুলোতে, নতুন বইটাতে একটু দেখে নিবা। নট ফিডিং, আমার কাছে ল্যাপটপে আইএমসি এর ক্লাস রেডি করা আছে, কিন্তু এখন তো দেখাটা আমি থাক ওখানে যেতে চাই না, গেলে আমি গুগল মিট থেকে সরে যাবো। ওয়েল, convulsion, fast bleeding more than 60 or more, severe chest injury, grunting, fever or hypothermia, only when stimulated or no movement at all. আর তিনটার কথা বলা হয়, এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আম্বিলিক্যাল ইনফেকশন। আম্বিলিক্যাল ইনফেকশন যদি অ্যাবডোমিনাল ওয়ালে স্প্রেড করে যায়, আম্বিলিক্যাল ইনফেকশন যে লাল হয়ে যায় আম্বিলিকাসটা, এই ইরেদেমাটা যদি অ্যাবডোমিনাল ওয়ালে স্প্রেড করে যায়, আর আম্বিলিক্যাল ইনফেকশন বলবো। যদি জন্ডিস ইন পাম এন্ড সোলে দেখা যায়, পাম এবং সোল হলুদ, জন্ডিস বলবো। আর যদি স্কিন পাস্টিউল, স্কিনে যদি 5 পয়েন্ট মোর দেন 10 থাকে পুরো শরীরে, শরীরটা তো ছোট, মোর দেন 10 যদি থাকে, তখন আমরা তাকে সিভিয়ার স্কিন ইনফেকশন বলবো। এইগুলো হচ্ছে এই 7টার সাথে এই 3টা জিনিস মনে রাখবা। আম্বিলিকাল সেপসিসকে লোকাল আম্বিলিক্যাল ইনফেকশন বলবো। আম্বিলিকাল ইনফেকশনটা যখন অ্যাবডোমিনাল ওয়ালে ছড়ায় পড়ে, তখন তাকে আমরা সিরিয়াস বা সিভিয়ার আম্বিলিকাল ইনফেকশন বলবো। হাতে পায়ে চলে আসবে, তার মানে 20 অর মোর, তখন আমরা তাকে সিভিয়ার আম্বিলিকাল ইনফেকশন বলবো। পাস থাকে, কারণ ওই যে পরিষ্কার কাপড় চোপড় দিয়ে র্যাপ করা হয় না। স্কিনে ইনফেকশন, স্কিনের 5 পয়েন্ট যদি মোর দেন 10 থাকে, তখন আমরা তাকে সিরিয়াস বা সিভিয়ার স্কিন ইনফেকশন বলবো। এই যে এই ক্লিনিক্যাল ফিচার গুলো যেগুলো বলা হয়েছে, এগুলা কিন্তু, বা ডেঞ্জার সাইন যে 7টার কথা বলা হলো, দিজ আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ সেপসিস অলসো। আচ্ছা, আমরা আবার সেপসিসে ফেরত আসি। সেপসিস, সেপসিসের আমরা জানলাম ডেফিনিশন কি, আমরা 2 ধরনের ক্লাসিফিকেশন জানলাম, একটা হচ্ছে মেজর মাইনর, আরেকটা হচ্ছে আর্লি অনসেট সেপসিস আর লেট অনসেট সেপসিস। এখন প্রবলেম আকারে প্রশ্ন আসবে। প্রশ্নে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, একটা 12 দিনের বাচ্চা came to you, একটা 12 দিনের বাচ্চা was delivered at home, formula fed, came to you with lethargy, reluctant to feed and fever. What is your diagnosis? তো তুমি তো লিখবা নিওনাটাল সেপসিস, তাই না? কিন্তু তোমাকে লিখতে হবে লেট অনসেট নিওনাটাল সেপসিস। ঠিক আছে, মানে এই টাইমটা হিসাব করে আর্লি অনসেট না লেট অনসেট লিখলে নাম্বার বেশি পাবা। আচ্ছা, তো আমরা তাহলে ক্লাসিফিকেশন জানলাম। এবার রিস্ক ফ্যাক্টর গুলো কি কি হতে পারে। রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সেপসিস। যদি আর্লি অনসেট সেপসিস নিয়ে তোমার কাছে বেবি আসে জন্মের 72 ঘন্টার মধ্যে, 72 আওয়ার্স অফ বার্থ, উইদিন 72 আওয়ার্স অফ বার্থ, তাহলে তো তুমি চোখ বন্ধ করে বলতে পারবা যে এটা দিস ইজ দ্য সেপটিসেমিয়া ইজ ডিউ টু মানে কি বলবো, কন্টামিনেশন ডিউরিং দ্য প্রসেস অফ লেবার। মার যখন ডেলিভারি যখন করা হয়েছে, বেবি যখন ডেলিভারি হয়েছে, তখন বেবিটা গট কন্টামিনেটেড উইথ অর্গানিজম। সাধারণত ম্যাটার্নাল বার্থ প্যাসেজে অর্গানিজম গুলো থাকলে আর্লিয়াস হয়। এবং যদি ওই যে বলছিলাম তোমাদেরকে যে মায়ের যদি সেপ্টিসিমিয়া থেকে থাকে, মা যদি থেকে থাকে, মার যদি টর্চ ইনফেকশন থেকে থাকে, তাহলে, এবং প্রলং রাপচার অফ মেমব্রেন যদি থাকে, এবং যদি ম্যাল হ্যান্ডলিং ডিউরিং লেবার, ক্লিন, যে 6টা জিনিস ক্লিন থাকতে হয়, সেটা হচ্ছে
সিক্স সেটা হচ্ছে ক্লিন ক্লিন ডেলি ক্লিন লেবার ক্লিন ডেলিভারি সারফেস, তারপর ক্লিন প্যাসেজ, মায়ের ধরো জেনিটাল ইনফেকশন আছে তাহলে তো সেটা ক্লিন হলো না। তারপর হচ্ছে ক্লিন পিভি, ক্লিন ইনস্ট্রুমেন্ট, ক্লিন কর্ড কাট, ক্লিন কর্ড টাই, এবং ক্লিন যদি কোনো কোনো বাচ্চাকে যদি কোনো রিসাসিটেশন করা হয় সেই রিসাসিটেশন ইনস্ট্রুমেন্ট গুলো, এই যে আমরা বললাম আম্বু ব্যাগ, তারপরে হচ্ছে স্টেথো, তারপরে হচ্ছে সাকার মেশিন, এগুলো যদি ক্লিন না থাকে তাহলে তো বাচ্চা সেপ্টিসেমিক হয়ে যাবে। তাহলে আর্লি অনসেট সেপসিস এর কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট ডিউরিং লেবার, আনহেলদি বা আনক্লিন ম্যানেজমেন্ট ডিউরিং লেবার। আর লেট অনসেট সেপসিস এর কারণ হচ্ছে আনহাইজিনিক কন্ডিশন, মোস্টলি আনহাইজিনিক কন্ডিশন যদি থাকে, আর ইমপ্রপার আম্বিলিক্যাল কেয়ার। ধরো নাভিতে এই যে আজে বাজে জিনিস, মধু, ঘি, সিঁদুর, নীল, হলুদ, লাল, সবুজ, এসব যদি লাগানো হয় তাহলে তো নাভিতে ইনফেকশন হবে। আরেকটা হচ্ছে কি বলবো, ফর্মুলা ফিডিং। ফিডিং যখন ব্রেস্ট ফিডিং বাদে অন্য যে কোনো কিছু দিলেই কিন্তু বাচ্চা লেট অনসেট সেপসিস হবে। আচ্ছা, তাহলে আমরা রিস্ক ফ্যাক্টর গুলো একটু জেনে ফেললাম, বই দেখে আরেকটু মুখস্থ করে ফেলবা সুন্দর করে। রিস্ক ফ্যাক্টরস অফ নিওনেটাল সেপসিস আমরা পড়ে ফেললাম। এবার কথা হচ্ছে কি কি অর্গানিজম সেপসিস করতে পারে। এগুলো বহুবার বলা হয়েছে, বহুবার বলতে 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 জান শেষ। মায়ের বার্থ প্যাসেজে যে অর্গানিজম থাকে সেটা কমনেস্ট অর্গানিজম ফর নিওনেটাল সেপসিস। আমাদের এখানে আমরা এনামে যত কয়টা কালচার পজিটিভ পাই তার মধ্যে ধরো 10টা কালচার যদি করি হয়, 9টা কালচারেই আমরা ইকোলাই পাই আর একটাতে অন্য কিছু। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভাইভা বোর্ডে হোয়াট আর দ্য অর্গানিজম রেসপন্সিবল ফর নিওনেটাল সেপসিস, তাহলে ইকোলাই আগে বলবা, তারপরে ক্লেবশিয়েলা বলবা, ক্লেবশিয়েলা, তারপরে বলবা সিউডোমোনাস, তারপরে বলবা অ্যাসাইনেটোব্যাক্টর, তারপরে বলবা স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, লিস্টেরিয়া মনোসাইটোজেন। ইকোলাই, ক্লেবশিয়েলা, সিউডোমোনাস, অ্যাসাইনেটোব্যাক্টর, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, লিস্টেরিয়া মনোসাইটোজেন। একদম ঠাটা মুখস্থ রাখতে হবে। আমরা অর্গানিজম পড়ে ফেললাম, আমরা ক্লাসিফিকেশন পড়ে ফেললাম, আমরা রিস্ক ফ্যাক্টর পড়ে ফেললাম, ক্লিনিক্যাল ফিচারও কিন্তু পড়ে ফেলছি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ওই 7টা আবারও মনে করে দেখো। একটা হচ্ছে স্টপ ফিডিং ওয়েল, একটা হচ্ছে অ্যাক্টিভিটি অর নো অ্যাক্টিভিটি হোয়েন স্টিমুলেটেড টু, কোনো নড়াচড়া নেই, মা বলবে বাচ্চা তো নড়ে না, আপা আমার বাচ্চাটা নড়ে না, কান্নাকাটি করে না, তাহলে অ্যাক্টিভিটি লেস দেন নর্মাল। বেবির ফিভার থাকতে পারে অথবা বেবি হাইপোথার্মিক থাকতে পারে, ফিভার অর হাইপোথার্মিয়া হতে পারে। তারপরে হতে পারে ব্রিদিং ডিফিকাল্টি, সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া হতে পারে, ট্যাকিপনিয়া হতে পারে। ট্যাকিপনিয়া জানি কত, 60 অর মোর, 60 অর মোর ব্রেথস পার হতে পারে, ব্রেথস পার মিনিট হতে পারে। গ্রান্টিং থাকতে, কোকায় বাচ্চাগুলো আহ 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 এরকম করে কোকাতে থাকে, তাহলে এটাকে আমরা বলবো গ্রান্টিং হতে পারে। চেস্টিং ড্রয়িং থাকতে পারে। আর হচ্ছে তো বললামই ফিডিং, কনভালশন নিয়ে আসতে পারে বাচ্চাটা। আর আসতে পারে খাবারের কথা তো বলা হয়েছে, খাবার ফিডিং রিলাক্টেন্ট টু ফিড হচ্ছে খেতে চাচ্ছে না, খেতে পারছে না, এটা একটা হতে পারে। অথবা হতে পারে খাবার হজম করতে পারছে না, পেটটা ফুল ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, ফিড ভমিটিং, ডায়রিয়া নিয়েও বাচ্চা আসতে পারে। আর তার সাথে সাথে আরো কমপ্লিকেশন হিসেবে বাচ্চা স্কিন ইনফেকশন থাকতে পারে, বাচ্চা জন্ডিস থাকতে পারে, অনেক বেশি, একেবারে অনেক বেশি বেশি জন্ডিস এরকম থাকতে পারে। তাহলে আমরা সেপ্টিসেমিয়া ক্লিনিক্যাল ফিচারে বলবো
হচ্ছে অ্যাক্টিভিটি লেস দেন নর্মাল অর নো অ্যাক্টিভিটি অথবা লেথার্জি, রিলাক্টেন্ট টু ফিড বলবো, ফিডিং ইনটলারেন্স বলবো, ব্রিদিং বা রেসপিরেটরি সিমটম গুলোর কথা বলবো, সেটা হচ্ছে ট্যাকিপনিয়া, গ্রান্টিং, চেস্ট ইনড্রয়িং, এগুলো কথা বলবো। তারপরে বলবো ফিভার থাকতে পারে, হাইপোথার্মিয়া থাকতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে, বাচ্চার কনভালশন থাকতে পারে, আর থাকতে পারে জন্ডিস, স্কিন পাস্টিউল, কালার অফ, অফ ও ডাবল এফ, অফ কালার, গায়ের বর্ণ, মা এসে বলে আমার বেবির গায়ের বর্ণ ছাই বর্ণ হয়ে গেছে কেমন জানি, সায়ানোসিস এবং প্যালোর দুইটা মিলে একটা অ্যাশেন গ্রে কালার হয়, ছাই ছাই রঙের। ওইটা তোমরা আমাদের এনআইসিউ তে কাজ করলেই দেখবা, এরকম বাচ্চা কিন্তু আমাদের কাছে আসে। আচ্ছা, তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার অফ নিওনাটাল সেপসিস পড়ে ফেলছি। এইবার কথা হচ্ছে ইনভেস্টিগেশন কি করবা। ইনভেস্টিগেশন তোমরা খুব ভালো করেই জানো যে আমরা সেপটিক স্ক্রিন করব, সিবিসি সিআরপি, মাইক্রো ইএসআর, তারপরে হচ্ছে প্রোক্যালসিটোনিন করা হয়, এখন ইন্টারলিউকিন লেভেলস গুলো করা হয়। সিবিসি সিআরপি মাইক্রো ইএসআর এই কথাটাগুলো বললে, প্রোক্যালসিটোনিন এগুলো বললে আমরা মোটামুটি নিব অ্যাজ সেপটিক স্ক্রিনিং। সেপটিক স্ক্রিনিং জিনিসটা কি আসলে? সেপটিক স্ক্রিনিং মানে হচ্ছে আমি জানতে চাই যে বাচ্চাটা শরীরে জীবাণু আছে কি নাই, বা জীবাণু সংক্রমণ হয়েছে কিনা, whether the baby is infected or not, এটা হচ্ছে সেপটিক স্ক্রিনিং। সিবিসি তে দেখা যাবে যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস অথবা নিউট্রোপেনিয়া, লিউকোপেনিয়া হতে পারে, লিউকোসাইটোসিস হতে পারে, নিউট্রোফিলিয়া হতে পারে, নিউট্রোপেনিয়া হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, এনিমিয়া হতে পারে। আচ্ছা, সিআরপি লেভেল বেড়ে যাবে, মাইক্রো ইএসআর বেড়ে যাবে, আর বেড়ে যাবে হচ্ছে প্রোক্যালসিটোনিন। এগুলো হচ্ছে সেপটিক স্ক্রিনিং। এখন আমি জানতে চাই যে অর্গানিজমটা কি। প্রথমে জানলাম অর্গানিজম আছে কি নাই, কারণ আমাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে দিতে হবে ব্রড স্পেকট্রাম। আমি এবার জানতে চাই অর্গানিজমটা কি। তাহলে যদি আমার সিএনএস ইনফেকশন চিন্তা করি, তাহলে আমি সিএসএফ কালচার করব। যদি আমি অটিটিস মিডিয়া চিন্তা করি, তাহলে ওখান থেকে সব নিয়ে কালচার করব। যদি আমি ব্লাডে সেপ্টিসিমিয়া মনে করি, তাহলে ব্লাড কালচার পাঠিয়ে দিব। যদি আমি সেপ্টিক আর্থ্রাইটিস চিন্তা করি, তাহলে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করে পাঠিয়ে দিব। যদি আমি ইউটিআই চিন্তা করি, তাহলে ইউরিন আরএমই সিএস করতে পাঠিয়ে দেব। ঠিক আছে? অনেক সময় আমরা ট্রাকিয়াল অ্যাসপিরেট, ট্রাকিয়া থেকে অ্যাসপিরেট করে ফ্লুইডটাও কিন্তু নিউমোনিয়া হলে ট্রাকিয়াল অ্যাসপিরেট কালচার এন্ড সেনসিটিভিটিতে আমরা পাঠাই। সেনসিটিভিটি করব অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন। সেপটিক স্ক্রিনিং গেল, কালচার গেল। এইবার লাস্টলি যে ইনভেস্টিগেশনটা করব সেটা হচ্ছে টু নো suffering from any complications. সেপ্টিসিমিয়া থেকে কমপ্লিকেশন হতে পারে, তার কিডনি ফেলিওর হতে পারে, তার হেপাটিক ফেলিওর হতে পারে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, তার সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস, সিআরড হতে পারে। এই জিনিসগুলো আমরা টেস্ট করে করে দেখে নিব যে তার ইলেকট্রোলাইট লেভেল কেমন, তার রেনাল ফাংশনের অবস্থা কি, তার লিভার ফাংশনের অবস্থা কি, তারপরে হচ্ছে তার ব্লাড সুগারের অবস্থা কি। এগুলো আমরা দেখে নিব যে আমাদেরকে কোন কোন দিকে আমাকে কিন্তু এসে করতে হবে, মানে আমাকে নজর দিতে হবে আর কি। যদি নিউমোনিয়া চিন্তা করি তাহলে এক্সরে চেস্ট করব। মেনিনজাইটিস চিন্তা করলে আমরা অনেক সময় একটা আলট্রাসোনোগ্রাফি অফ ব্রেন করি, ফন্টানেলি দিয়ে ভিতরটা দেখা যায়, ওইগুলো করব। তাহলে ইনভেস্টিগেশন চলে গেল। এবার ম্যানেজমেন্ট। যে কোনো ইনফেকশন ম্যানেজমেন্টে যখনই তোমাদেরকে বলা হবে তখন তুমি স্পেসিফিক ম্যানেজমেন্ট বলবা আর সাপোর্টিভ ম্যানেজমেন্ট বলবা। স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। মেনিনজাইটিসের ক্ষেত্রেও কিন্তু একই রকম, স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখন নিওনেটের সেপসিসে আমরা এমন অ্যান্টিবায়োটিক দিব যেটা ব্রড স্পেকট্রাম, সকল গ্রাম পজিটিভকে কভার করবে, সকল গ্রাম নেগেটিভকে কভার করবে। এর মধ্যে অ্যান্টিবায়োটিক অফ চয়েস হচ্ছে অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন। আমরা আমাদের এখানে অনেক বাচ্চা শুধু অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন দিয়ে ট্রিটমেন্ট করলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। অ্যাম্পিসিলিন জেন্টামাইসিনের কাজ না করলে আমরা সেকেন্ড লাইন সেফটাজিডিম আর অ্যামিকাসিনে যাই। সেফটাজিডিম অ্যামিকাসিন অথবা সেফোটাক্সিম অ্যামিকাসিন অথবা সিপ্রোফ্লক্সাসিন অ্যামিকাসিন। এটাতেও যদি কাজ না করে, কাজ করে সাধারণত,
কাজ না করলে তখন আমরা মেরোপেনাম, ইমিপেনাম, সেফিপাইন, 4th জেনারেশন সেফালোস্পোরিন ওইসবের দিকে চলে যাই। তো অন্তত পক্ষে আমাদেরকে অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, সেফটাজিডিম, অ্যামিকাসিন অথবা সেফোটেক্সিম, অ্যামিকাসিন, মেরোপেনাম, এই কয়টা অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদেরকে বলতেই হবে। অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, সেফটাজিডিম, অ্যামিকাসিন অথবা সেফোটেক্সিম, অ্যামিকাসিন অথবা মেরোপেনাম, 4th জেনারেশন সেফালোস্পোরিন, সেফিপাইন, ইন্টাজেপাক্টাম, একে বলতেই হবে, না বললে হবে না। তাহলে আমি স্পেসিফিক ম্যানেজমেন্ট দিলাম। সাপোর্টিভ ম্যানেজমেন্ট কি? ওই যে একটু আগে প্যারেন্টাল অ্যাসফিক্সিয়াতে যে কথাগুলো বলছি ওইটাই, যে বাচ্চাকে আমাদের হিট সোর্সের নিচে রাখতে হবে, টেম্পারেচার মেনটেন করতে হবে, যার ক্ষেত্রে যেটা সম্ভব, যেভাবে সম্ভব তাকে। এখন ধরো 3 কেজির একটা বাচ্চাকে তো তুমি ইনকিউবেটরে রাখবা না, আবার 1300 গ্রামের একটা বাচ্চাকে ইনকিউবেটর ছাড়া কোনো গতি নাই। তাহলে যেই বাচ্চাকে 3 কেজির একটা বাচ্চাকে তুমি ভালো করে পেঁচায় রাখলেই কিন্তু ওর টেম্পারেচার মেনটেন করবে। আবার 1300 গ্রামের একটা বাচ্চাকে 1 বস্তা কম্বল দিয়ে চাপালেও টেম্পারেচার মেনটেন করবে না, দিতে হবে তাকে, তার গায়ে সারাক্ষণ হিট দিতে হবে বাই ইনকিউবেটর। তাহলে আমরা টেম্পারেচার মেনটেনেন্স হবে করব সেপসিসের সাপোর্টিভ ম্যানেজমেন্ট হিসেবে, আর আমরা তার অক্সিজেনেশনের অ্যাপ্রোপ্রিয়েট অক্সিজেনেশন করব। সেখানে আবার ওই যে ওই কথাগুলো বলছি প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া, তো এটা মাথায় রাখবা যে আমরা অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিব থ্রু নেজাল ক্যানুলা or head box or CPAP or মেকানিক্যাল ভেন্টিলেশন, যে বাচ্চার ক্ষেত্রে যেভাবে অক্সিজেন দিতে হয়। তারপরে হচ্ছে তোমার বেবিকে নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে। অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিচ্ছ, এখানে তোমার টেম্পারেচার মেনটেনেন্স, অক্সিজেনেশন এবং নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে। অবস্থা বুঝে ব্যবস্থা। যে বাচ্চা পেট এরকম ফুলে সেপটিক নেক্রোটাইজিং এন্টারোকলাইটিস এর মতো হয়ে আছে, তাকে তুমি, আবার যে বাচ্চাটা ঠিক আছে জ্বর টর আছে, একটু শ্বাসকষ্ট আছে, কিন্তু মনে হচ্ছে এনজি টিউব দিয়ে খাবার দিলে সে হজম করতে পারবে, তাকে তুমি এনজি টিউব দিবা। নিউট্রিশনের ব্যবস্থা করবা এবং ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, খিচুনি নিয়ে আসলে ফেনোবারবিটন, ফেনিটয়েন দিবা। তারপরে হচ্ছে জন্ডিস থাকলে ফটোথেরাপি দিবা। তারপরে হচ্ছে আম্বিলিকাল সেপসিস থাকলে সেটা ড্রেসিং করবা। তারপরে হচ্ছে ধরো মেনিনজাইটিস হলে তো তুমি তাকে অ্যান্টিবায়োটিক দিবা, নিউট্রিশনের ব্যবস্থা করবা, অ্যান্টিকনভালসেন্ট দিবা, ওকে তো স্টেরয়েড দিতে হবে, ডেক্সামিথাসোন দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিকেশন অ্যারাইজ। যে কমপ্লিকেশন, যখন হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করলো, তাড়াতাড়ি গ্লুকোজ দিবা। গেল যে ইস হয়ে বসে আছে, তাহলে সোডিয়াম কমানোর ব্যবস্থা করবা। তাহলে ম্যানেজমেন্ট অফ দি কমপ্লিকেশন। ইন জেনারেল যদি কালচার পজিটিভ আসে, ধরো তুমি একটা বাচ্চাকে সেপসিস সাসপেক্ট করছো, হ্যাঁ এই বাচ্চাটা সেপটিক মনে হচ্ছে, কিন্তু ব্লাডের সাপোর্টিভ এভিডেন্স বা সেপটিক স্ক্রিনিংয়েও সেপসিস আসছে, কিন্তু কালচারে কোনো পজিটিভ আসে নাই, তখন তুমি তাকে 7 দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর কালচার যদি পজিটিভ চলে আসে, ম্যাক্সিমাম বইয়ে বলে 14 দিন দিতে হবে। কালচার পজিটিভ আসলে, ব্লাড কালচার পজিটিভ আসলে, যে কোনো কালচার পজিটিভ আসলে 14 দিন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর যদি মেনিনজাইটিস হয়ে থাকে তাহলে 21 দিন, 3 উইকস দিতে হবে। আর যদি সেপটিক আর্থ্রাইটিস হয় তাহলে 6 উইকস দিতে হবে। তাহলে সেপটিক স্ক্রিন পজিটিভ কিন্তু কালচার নেগেটিভ, তখন 7 ডেজ, কালচার পজিটিভ হলে 14 ডেজ, মেনিনজাইটিস হলে 21 ডেজ, আর হচ্ছে যদি সেপটিক আর্থ্রাইটিস হয় তাহলে 42 ডেজ। সেপসিস প্রিভেন্ট কিভাবে তুমি করবা, এটা হয়তো প্রশ্ন করা যেতে পারে ভাইবা বোর্ডে, জানি না এক্সটার্নাল করতে পারে, যে আমরা মাকে ইনফেকশন থেকে প্রিভেন্ট করব। মার যদি সেপসিস ডেভেলপ করে, মাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। তারপরে লেবার রুমে অ্যাসেপটিক প্রিকশন, রিসাসিটেশন অ্যাসেপটিক প্রিকশন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, হাইজিনিক আম্বিলিকাল কেয়ার, এগুলো আমরা করব, এগুলো বলবা। বাচ্চাটাকে হাইজিনিক কেয়ারটা ঠিকঠাক মেনটেন রাখতে হবে, হ্যান্ড ওয়াশ করবো বাচ্চাকে হ্যান্ডেল করার সময়। আবার যদি বাচ্চা আইসিইউতে থাকে তাহলে আরো বেশি। ধরো বাসায় একটা বাচ্চার সেপ্টিসেমিয়া হলে
এগুলো হলো অ্যান্টিবায়োটিক না পাওয়া নরম টরম টাইপের জীবাণু হবে। কিন্তু আমাদের এনআইসিইউ তে যদি সেপ্টিসিমিয়া হয় তাহলে আমাদেরই কলিজা শুকায় যায়, কারণ এগুলো তো অ্যান্টিবায়োটিক খেয়ে বড় হওয়া অর্গানিজম। জি হ্যালো হান ভাই, জি ওয়ালাইকুম সালাম, আসবো? আচ্ছা আসে, হ্যাঁ আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের ক্লাসে আবার তোমাদেরকে ক্লাস নিব। এইগুলো যেগুলো পড়ানো হয়েছে এখন, সেপসিস, অ্যাসফিক্সিয়া, নিউনেটাল কনভালশন এবং ওই আইএনসিআই এর অতটুকু, ক্রাইটেরিয়া অফ এ নর্মাল নিউবর্ন একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে ফলাতমান? জি ম্যাডাম। জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম। আর আমাদের জন্য দোয়া করো। আমি তো নিজে কোভিড সাফার করছি, অক্টোবরে আমার তেমন কিছু ছিল না। আমার হাজবেন্ড নভেম্বরে 15 থেকে শুরু করে সিমটম ছিল না, নভেম্বরে 24 দ্রুত হসপিটালে ভর্তি করতে হলো। একটা সময় স্যাচুরেশন নেমে গেল অনেক কম, 14 লিটার করে অক্সিজেন দিতে হলো, আইসিইউতে নিতে হবে, ঠিক করলাম আমরা। কোথাও কোনো আইসিইউ নাই, কি যে ভয়াবহ অবস্থা। তারপরে টসিলিজুমাব দেওয়ার পরে আল্লাহর রহমতে ও একটু রেসপন্স করলো, আল্লাহর রহমতে আস্তে আস্তে টসিলিজুমাব দেওয়ার পর থেকে 28-29 তারিখ থেকে গ্রাজুয়ালি ভালো হলো। এখন বাসায় আসছি, রাতে একটু অক্সিজেনটা কমে যায়, তখন রাতে অক্সিজেন দিই আর কি। শুধু এটা না, আমার হাজবেন্ডকে নিয়ে তো এরকম নাস্তানাবুদ অবস্থা, এদিকে আমার আব্বা আম্মা দুজনাই অনেক বয়স্ক, দুজনারই শরীর খুবই খারাপ। তো আমার জন্য দোয়া করো সবাই, তোমাদের জন্য দোয়া থাকলো। আর প্লিজ পড়বা। জি ম্যাডাম। শেষ করে জি দাও। ম্যাম। Yes, ma'am. জি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো হারুন ভাইয়ের কাছে।